25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করতে যাচ্ছে সরকার। আজই আলোচনা জাতীয় সংসদে। এই বছর থেকে 25শে মার্চ গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য সরকারিভাবে সিদ্ধান্ত আসবে। ইতিহাসের দায় মোচনে ভূমিকা রাখবে এই পদক্ষেপ, মন্তব্য শহীদ পরিবারের। এখন যদি গণহত্যা দিবস আমরা একটা পালন করতে পারি তাহলে হয়তো কিছুটা সম্পূরক হয়, ইতিহাসকে বিশেষ করে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসার জন্য কিছুটা ভূমিকা রাখবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। এবছর বজ্রপাত বেশি হওয়ার আশঙ্কা আবহাওয়াবিদদের, সচেতন থাকার পরামর্শ। সরকার উৎখাত করতে বিএনপি নেত্রী জ্বালাও পোড়াওয়ের হুকুম দিয়েছিলেন। যুব মহিলা লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, জনগণই দলটির জঙ্গিবাদী কার্যক্রম রুখে দিয়েছে। প্রতীক বরাদ্দের আগেই কুমিল্লার প্রধান দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে গণসংযোগের অভিযোগ। তদন্ত করে শিগগিরই ব্যবস্থা জানালেন রিটার্নিং কর্মকর্তা। ঢাকা দক্ষিণের 14টি খেলার মাঠের মধ্যে 8টি প্রভাবশালীদের দখলে। অসহায় সিটি কর্পোরেশন, সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত নগরবাসী। এবং 16ই মার্চ থেকে সারা দেশে শুরু হবে অনলাইনে মূসক নিবন্ধন। বিপুল সংখ্যক প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনাই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গতকাল থেকে থেমে থেমে বৃষ্টি আর দমকা হাওয়া বইছে। এতে সকালে নগরীতে কাজে বের হওয়া সাধারণ মানুষ নানা দুর্ভোগে পড়েন। বর্ষা মৌসুমের আগে বৃষ্টি শুরু হলেও এবছর বজ্রপাত নিয়ে বেশি শঙ্কায় আবহাওয়া অফিস। তবে এ বিষয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ আবহাওয়াবিদদের। পাওয়া নেই বলা নেই, হঠাৎ করেই ফাল্গুন মাসে দেশ জুড়ে টানা বৃষ্টি, তাই এমন দুর্ভোগ সাধারণ মানুষের। মূলত শুক্রবার রাত থেকে শুরু হয় টানা বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষা পূর্ববর্তী মৌসুমে প্রতি বছরই এমনটা হয়, তাই বৃষ্টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে এই মৌসুমে বজ্রপাত নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা, কারণ বর্ষা পূর্ববর্তী মৌসুমেই বজ্রপাত সবচেয়ে বেশি হয়। সাগর থেকে দক্ষিণে বাতাস, এই বাতাসটা যখন ওই যে এলাকায় পৌঁছে তখন ওইখানে কি হয়, বাতাসটা উপরে উঠে যায়, উঠে যাওয়ার ফলে কি হয়, ওখান থেকে বজ্রপাত হবে, বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হবে। সেই সঙ্গে যে ঝড়টা হয়, ঝড়টাকে আমরা বলি কালবৈশাখী ঝড়। বজ্রপাত মাস্ট, এই সময় কিন্তু বজ্রপাত থাকে, যেহেতু অস্থির বায়ু, জলীয় বাষ্পের যোগান থাকে এবং এটাকে আমরা অন্য ভাষা বলে আনস্টেবল অ্যাটমসফিয়ার। সুতরাং আনস্টেবল অ্যাটমসফিয়ারে সবসময় কিন্তু বজ্রপাত থাকবে। দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে না, তারপরে যদি সাডেনলি যদি বৃষ্টির পরিস্থিতি হয়, তাহলে যেহেতু অনেকটা ওয়ার্ম আপ হয়, তাহলে জলীয় বাষ্প যখনই ওর ভিতরে যোগান পাবে তখন কিন্তু সাডেনলি বায়ুর অস্থিরতা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। পরিসংখ্যানে দেখা যায় 2015 ও 16 সালে বজ্রপাতে যথাক্রমে দেশে 264 ও 261 জনের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়েছে শুধু গণমাধ্যমেই। প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি। আবহাওয়াবিদদের মতে, বজ্রপাত থেকে বাঁচতে বৃষ্টির সময় খোলা উঁচু স্থানে থাকা যাবে না। দূরে থাকতে হবে জলাশয়, ঘরের জানালা ও বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে। মাছ ধরা বন্ধ রেখে আশ্রয় নিতে হবে নৌকার ছইয়ের নিচে। তবে বজ্রপাতের সময় খোলা জায়গার বড় গাছের নিচে আশ্রয় না নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। নর্মালি কিন্তু এটা বিকালবেলাই হয় বেশি, তো বিকালবেলা বজ্রপাতগুলি শক্তিশালী হয়। তখন এই বিকালবেলা যখনই বজ্র মেঘ দেখবে আকাশে বা বজ্রপাতের পূর্বাভাস শুনবে, তখন তাড়াতাড়ি তারা নিরাপদ জায়গায় চলে যাবে। মেইনলি সবচেয়ে নিরাপদ জায়গা হলো তারা ঘর বাড়িতে গিয়ে নিজেদের ঘর বাড়িতে অবস্থান করবে। বাচ্চারা যদি খেলাধুলা করে, যখন বজ্র মেঘ দেখবে তখন তাড়াতাড়ি ইমিডিয়েটলি তারা ঘরে চলে যাবে, বাসায় চলে যাবে, নিরাপদ জায়গায় চলে যাবে। যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, মার্চ থেকে মে পর্যন্ত বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 40টি করে বজ্রপাত হয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির কারণে যানবাহন সংকট দেখা দেয় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে অনেককে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন 5 শতাধিক পর্যটক। আমাদের ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
প্রতি বছর এই মৌসুমে আবহাওয়া দুর্যোগপূর্ণ না থাকলেও এবার আগেভাগেই পশ্চিমা লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এদিকে পর্যটকের ভরা মৌসুমে বৃহস্পতিবার বিকেল থেকে টেকনাফ সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন ৫ শতাধিক পর্যটক। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর পুনরায় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় কক্সবাজারে মোট ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বৃষ্টির কারণে যানবাহন সংকট দেখা দেয়ায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। এছাড়া কাজে বের হতে না পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শুক্রবার রাত থেকে শরীয়তপুরের বিভিন্ন স্থানে কখনো গুড়ি গুড়ি আবার কখনো ঝোড়ো হাওয়ার সাথে প্রবল বৃষ্টি হচ্ছে। এতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। সকাল থেকে বৃষ্টি হইতেছে, তার কারণে বাচ্চারা স্কুলে যেতে পারতেছে না। আজকে বৃষ্টির কারণে কাজকাম সব বন্ধ। এখন তো আমাদের একটা ক্ষতির মধ্যে আমি পড়ে গেলাম। বৃষ্টি অনেক আমাকে কলই, মুসুরি, দৈন্যা, কালেজিরা এটির জন্য খুবই আমাকে ক্ষতিকর হয়ে গেছে। সিলেটেও শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দৈনন্দিন প্রয়োজনে ঘর থেকে বের হয়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আরো কয়েকদিন এরকম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আজকে ভোর ৬টা পর্যন্ত ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আশা করা যাচ্ছে যে আগামীকালকে বৃষ্টির পরিমাণটা একটু কমবে। এছাড়া মৌলভীবাজার, বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। ইসমাত জাহান, সময় সংবাদ। সরকার উৎখাত করতে বিএনপি নেত্রী দলীয় কার্যালয়ে বসে জ্বালাও পোড়াও হুকুম দিয়েছিলেন। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে যুব মহিলা লীগের সম্মেলনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জনগণই বিএনপির জঙ্গিবাদী কার্যক্রম রুখে দিয়েছে। তারা নাকি ভয় রাস্তায় নামে না। তো এতই যদি ভয় থাকে তো রাজনীতি কেন? তাহলে রাজনীতি করা কেন? অবশ্য তাদের এটা অভ্যাস। কারণ তাদের নেত্রী খালেদা জিয়া, তিনি 2015 সালে 92 দিন তার অফিসে বসে থেকে সে তো হুকুম দিল, মানে অত্যাচার করো, মারো, মানুষ খুন করো, আগুন দিয়ে পোড়াও, যা কিছু করো যাতে সরকার উৎখাত হয়। এবং উনি প্রতিজ্ঞা করে বসেছিলেন যে যদি এই সরকারের পতন না হয়, না হওয়া পর্যন্ত, অর্থাৎ মানে আমার কথা আমার নাম নিয়ে বলেছে যে এই সরকারের, শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত উনি ঘরে ফিরে যাবেন না। তার আমি যদি প্রশ্ন করি উনি কি ঘরেই ছিলেন না রাস্তায় ছিলেন, কি জবাব দেবে? অত্যাচার করে সরকার উৎখাত করতে চেয়েছিল, জনগণ সাড়া দেয়নি, বরং এমন একটি সময় এসে গিয়েছিল যে জনগণই তা প্রতিরোধ করতে শুরু করে এবং জনগণই এদেরকে ঠেকায়। এদের এই জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ডে জনগণ যখন প্রতিরোধ শুরু করে দেয় তারপরে তারা থামে। 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে সরকার আন্তর্জাতিকভাবেও এই দিনটিকে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে কাজ করবে। বিকেলে জাতীয় সংসদে এ সংক্রান্ত প্রস্তাবের ওপর আলোচনা শেষে আজই সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শহীদ পরিবারের সন্তানরা বলছেন, এর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে নতুন একটি অর্জন যুক্ত হবে। তাফসির বাবুর রিপোর্ট। 25শে মার্চ 1971 ইতিহাসের এক নৃশংসতম হত্যাযজ্ঞের কালরাত। পরে অবশ্য এই কালরাতের পথ ধরেই বাংলার আকাশে এসেছে স্বাধীনতার সূর্য। তবে স্বাধীন দেশে 26শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হলেও 25শে মার্চের কালরাতকে দেয়া হয়নি কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি। এমন অবস্থায় স্বাধীনতার ৪৫ বছর পর এসে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণার উদ্যোগ নিচ্ছে সরকার। এই বিষয়ে শনিবারই সংসদের কার্যপ্রণালী বিধির 147-এর আওতায় একটি প্রস্তাবের উপর বিস্তারিত আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে সংসদ সদস্যদের, যেখানে 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করে আন্তর্জাতিকভাবেও এই দিবসের স্বীকৃতি আদায়ের কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, ইতিহাসের প্রতি দায়বদ্ধতায় আগামী 25শে মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে
পালন করা হবে। অতীতে করি নাই বলে যে এখন করা হবে না এমনটা তো হতে পারে না। তাই এ বছর থেকে 25শে মার্চ গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য সরকারিভাবে সিদ্ধান্ত আসবে। একইভাবে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে পালন করার জন্য আমাদের সরকার উদ্যোগ গ্রহণ করবে। এদিকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শহীদ পরিবারের এ সন্তান বলছেন, বিলম্ব হলেও ইতিহাসের দায়মোচনে ভূমিকা রাখবে সরকারের এই পদক্ষেপ। আমরা 26শে মার্চ পালন করতে গিয়ে আমার মনে হয় না যে আমি তরুণ প্রজন্মকে অত সুন্দরভাবে বুঝতে দেখি যে আসলে 25শে মার্চ রাতে কি হয়েছিল। সেই ক্ষেত্রে এখন যদি গণহত্যা দিবস আমরা একটা পালন করতে পারি তাহলে হয়তো কিছুটা সম্পূরক হয়, ইতিহাসকে বিশেষ করে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসার জন্যও কিছুটা ভূমিকা রাখবে। 71-এর 25শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাক বাহিনীর হাতে যেসব ছাত্র, শিক্ষক, কর্মচারী হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের অনেকের নামই লেখা রয়েছে বিশ্ববিদ্যালয়ের এই স্মৃতিফলকে। এতদিন 25শে মার্চের কালো রাতে এসব স্মৃতিফলকে এসেই ব্যক্তিগত উদ্যোগে শ্রদ্ধা জানাতেন সাধারণ মানুষ। তবে স্বাধীনতার দীর্ঘ 45 বছর পর রাষ্ট্রীয়ভাবে যখন এই দিবসটিকে গণহত্যা দিবস হিসেবে পালনের যে সরকারি উদ্যোগ, তখন একে সাধুবাদই জানাচ্ছেন সাধারণ মানুষ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে। রাজশাহীর বাগমারা থেকে বাংলা ভাইয়ের 5 সহযোগী গ্রেপ্তার। জঙ্গিবাদ এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 14টি খেলার মাঠের মধ্যে 8টি রয়েছে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর দখলে। মাঠগুলোতে ট্রাক স্ট্যান্ড, বিভিন্ন নির্মাণ সামগ্রী, আবার কোথাও বা রাজনৈতিক দলের ক্লাবঘর গড়ে উঠেছে। দখলের বিষয়টি স্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, এসব মাঠকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। পরিবেশবিদদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে আগামীতে খেলাধুলার সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত হবে নগরবাসী। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গোলাপবাগ খেলার মাঠ। বহুকাল যাত্রাবাড়ি, সায়দাবাদ ও এর আশপাশের এলাকার সাধারণ মানুষের জন্য খেলাধুলার একমাত্র জায়গা ছিল এটি। 2006 থেকে 2013 পর্যন্ত গুলিস্তান, যাত্রাবাড়ি, মেয়র হানিফ উড়াল সেতু নির্মাণের সময় 7 বছর মাঠটি দখলে রাখে নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ। উড়াল সেতুটি উদ্বোধনের 3 বছর পর চলতি বছরের শুরুর দিকে গোলাপবাগ মাঠটি বেহাল অবস্থায় ছেড়ে যায় তারা। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, আমরা খেলাধুলা করতে পারি না। মাঠ উন্মুক্ত পেয়েছি, কিন্তু মাঠে খেলার জন্য যে পরিবেশ দরকার সেটা আমরা পাইনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হিসেব অনুযায়ী 31টি পার্ক ও খেলার মাঠ থাকলেও তার অধিকাংশই বিভিন্ন রাজনৈতিক মহল ও প্রভাবশালীদের দখলে রয়েছে। মেয়র হানিফ উড়াল সেতু প্রকল্পের আরেক বলি যাত্রাবাড়ি চৌরাস্তার পাশের এ মাঠ। এটি গোলাপবাগ মাঠের মতো ব্যবহার অনুপযোগী না হলেও হয়ে গেছে বেদখল। মাঠের একটি বড় অংশ রাজনৈতিক দলের ক্লাব আর দোকানপাটের নিচে চাপা পড়েছে। এটি স্থানীয় সংসদ সদস্যের অনুসারীরা দখল করে রেখেছে বলে অভিযোগ করলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আমাদের রাজনৈতিক কিছু নেতৃবৃন্দের কারণে, বিশেষ করে আমাদের এমপি হাবিবুর রহমান মোল্লার ছত্রছায়ায় কিছু লোকজন আছে যাদের কারণে এই পার্কে তারা অবৈধভাবে ব্যবহার করছে। তবে পরিবেশবাদী সংগঠন বাপা বলছে, একসময় ঢাকায় 14টি খেলার মাঠ থাকলেও বর্তমানে 8টি মাঠই দখলে রয়েছে সরকারি, বেসরকারি ও বিভিন্ন রাজনৈতিক মহলের দখলে। সরকারি থেকে শুরু করে ট্রাক মালিক সমিতি, বাস মালিক সমিতি, স্থানীয় প্রশাসন, সবাই তারা কোনো না কোনো ভাবে নিজস্ব কাজে এবং সরকারি বিভিন্ন কনস্ট্রাকশনের কাজের জন্য পার্ক এবং এই মাঠগুলো দখল করে আছে। আর মাঠ দখলের বিষয়টি স্বীকার করে এসব অনুপযোগী মাঠকে সবুজায়ন করার পরিকল্পনার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। ছোট ছোট কিছু পার্ক, খেলার মাঠ আছে যেগুলো কিছুটা বলা চলে খুব বিজি জায়গায় এবং কিছুটা হয়তো বেদখলও হয়েছে, এরকম আছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে আমাদের দখলে নিয়ে ওগুলো উন্নয়নের আওতায় চলে আসবে। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের সম্প্রসারিত অংশগুলোর অন্তর্ভুক্ত 36টি ওয়ার্ডকে আগামী জুন মাসের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছে। এপ্রিল মাসের মধ্যেই সব প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তবে নির্বাচনের আগেই সংশ্লিষ্ট এলাকাগুলোর জনবল ও অবকাঠামো সঠিকভাবে নির্ধারণ করার পরামর্শ বিশ্লেষকদের। বিলুপ্ত হওয়া ঢাকা মহানগরীর 16টি ইউনিয়ন নিয়ে বেলায়েত হোসাইনের 2 পর্বের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব দেখবেন আজ। গেল বছরের 28 জুন তেজগাঁও সার্কেলভুক্ত 16টি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে ঢাকার 2 সিটি কর্পোরেশনকে সম্প্রসারিত করা হয়। ফলে উভয় সিটির আয়তনই হয়ে যায় আগের তুলনায় প্রায় দ্বিগুণ।
এরই মধ্যে মেয়াদ শেষ হয়েছে সবকটি ইউনিয়নের। অবশ্য অন্তর্ভুক্তির সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, নতুন ওয়ার্ড কাউন্সিলররা শপথ না নেওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম অব্যাহত থাকবে। পরে 27 সেপ্টেম্বর বিলুপ্ত হওয়া ইউনিয়নগুলোকে 18টি করে 36টি ওয়ার্ডে বিন্যাস করা হয়। কিন্তু নতুন করে মাতুয়াইল ও ডেমরা ইউনিয়নকে ঘিরে সীমানা জটিলতা তৈরি হওয়ায় ওয়ার্ডগুলোতে নির্বাচন করা সম্ভব হয়নি এতদিন। মাতুয়াইল এবং ডেমরা ইউনিয়নের 103 একর জমি বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি তারা চেয়েছেন। এই অংশটুকু কেটে আলাদা করে বেজার অনুকূলে রেখে দেব, বাদ বাকি পুরো অংশটা আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে থাকবে। এপ্রিল মাসের ভেতরে এই জটিলতা নিরসন করে জুন মাসের মধ্যেই নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি। মে মাসে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব। এই মে এবং জুন দুটো মাস আমাদের ওখানে 60 দিন, এখানে 60 দিন। আগে যারা নির্বাচিত মেয়াদে এখন আছেন তাদের সাথে একই সঙ্গে এই মেয়াদ পর্যন্ত থাকেন, সেই হিসেবে তাদের ভোটটা হবে। তবে নির্বাচন অনুষ্ঠানের আগে সংশ্লিষ্ট এলাকাগুলোকে অবকাঠামোর দিক থেকে সিটি কর্পোরেশনভুক্ত এলাকার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। এই যে বর্ধিত এলাকাতে সেবা দিতে গেলে ওখানে চ্যালেঞ্জেস অনেক বেশি, যেগুলো ঐতিহ্যগতভাবে ওই সিটি কর্পোরেশনে আছে উত্তরাধিকারী, তার চেয়ে নতুন এলাকাগুলোতে কিন্তু সমস্যা অনেক বেশি। সুতরাং ওখানে বর্ধিত জনবল দরকার হবে, ওখানে ইন্টেন্সিভলি সেবাগুলো অর্গানাইজ করতে হবে, আর সেবার সাথে সাথে ওই এলাকা থেকে কর আহরণ করতে হবে। তাহলে রাজস্ব বিভাগের একটা বিশেষ ধরনের বড় ধরনের সার্ভে দরকার। আমার মনে হয় একসাথে সার্ভেগুলো করে ফেলতে পারলে দুইটা সিটি কর্পোরেশন ভালো হয়। এজন্য দুই সিটি কর্পোরেশনকে বিশেষ বরাদ্দ দেওয়ার পরামর্শ এই বিশ্লেষকের। এবং এটা ওই এলাকার নাম। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রতীক বরাদ্দের আগেই গণসংযোগ চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রধান 2 মেয়র প্রার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত প্রার্থীরা সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করলেও বিষয়টিকে নির্বাচন বিধির পরিপন্থী বলছেন রিটার্নিং কর্মকর্তা। তদন্ত সাপেক্ষে শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানকে সঙ্গে নিয়ে সাইফুল ইসলামের ক্যামেরায় সালাউদ্দিন সুমনের রিপোর্ট। নির্বাচনী আচরণবিধি অনুসারে মনোনয়ন দাখিলের পর প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থী গণসংযোগ কার্যক্রম চালাতে পারবেন না। কিন্তু নির্ধারিত সময়ের 5 দিন আগে বিএনপি দলীয় সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুকে শুক্রবার সকালে নগরীর শাসনগাছা এলাকায় গণসংযোগ চালাতে দেখা যায়। সময় সংবাদের মুখোমুখি হয়ে তিনি বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আসলে তো নির্বাচন আমরা 14 তারিখ পর আরম্ভ করবো। এমন আমার একটা বিয়ের অনুষ্ঠান আসলো হলুদের, দেখতে জনগণের একটু হাত মিলে কথা বলতেছে। এদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকেও গণসংযোগ চালাতে দেখা গেছে। নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় একই দিন দুপুরে গণসংযোগ করেন তিনি। আমি বাজারটাতে এসেছি, একটু বাজারের লোকজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসছি। এটা আচরণবিধির লঙ্ঘন না, এটা তো আমার প্রতিপক্ষ, উনি তো প্রত্যেক দিনই করতেছেন। বিষয়টি সম্পর্কে অবহিত হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রিটার্নিং কর্মকর্তা। আমরা প্রার্থীদেরকে কিন্তু অবহিত করেছি, আচরণবিধি হাতে ধরাই দিয়েছি। সৌজন্য সাক্ষাতের নামে প্রচারণা চালাতে পারবে না, এটা সম্পূর্ণ নিষেধ। এবং কোনো সোর্স থেকে যদি আমাদের কাছে অভিযোগ আসে, আমাদের কমিটি তৈরি করা আছে, সেই কমিটির মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। 14ই মার্চ প্রতীক বরাদ্দের পর বিধি মেনে গণসংযোগ চালাতে পারবেন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের ঘটনা যে কোনো নির্বাচনেই নেতিবাচক প্রভাব ফেলে। এসব কর্মকাণ্ড ঠেকাতে কমিশন যত তৎপর হবে, অবাধ সুষ্ঠু নির্বাচনের পথ ততই প্রশস্ত হবে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, কুমিল্লা। বর্তমানে দেশে যে সংকট সৃষ্টি হয়েছে তা কাটিয়ে উঠতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। দুপুরে রাজধানীর মাওলানা ভাসানী মিলনায়তনে মহিলা দলের আলোচনা সভায় একথা বলেন তিনি। আমরা আহ্বান জানাই নতুন করে আওয়ামী লীগকে, বিরোধী দল, সরকারি দল এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে আমাদের বাংলাদেশের এই রাজনৈতিক অচল অবস্থা দূর করে আমরা দেশে মানুষের যে ভোটের অধিকার সেটাকে ফিরিয়ে দিয়ে তাদের উপরে এই দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করে আজকে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এদেশের মানুষের 16 কোটি মানুষের কল্যাণে আমাদের রাজনীতিকে নিবেদিত করি। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল উড়ে চলো দুরন্ত গতিতে।
রাজশাহীর বাগমারা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ জেএমজেবির ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা জঙ্গি নেতা বাংলা ভাইয়ের সহযোগী ছিল বলে জানিয়েছে পুলিশ। গতরাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাগমারা থানার ওসি নাসিম আহমেদ। তিনি জানান, জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার গোয়ালকান্দি ও হামিদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিজ নিজ বাড়ি থেকে তালিকাভুক্ত জঙ্গি সদস্য আবুল হোসেন, আব্দুল মান্নান, আব্দুস সাত্তার, লুৎফর রহমান ও রাহিদুল ইসলামকে আটক করা হয়। অভিযান পরিচালনা করে আমরা জেএমবির ৫ তালিকাভুক্ত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এরা বাংলা ভাইয়ের ওতপ্রোতভাবে সহযোগী ছিলেন এবং তারা বর্তমানে সক্রিয় অবস্থায় আছেন। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি প্রক্রিয়াধীন। তারা আমাদের বাগমারা থানার সন্ত্রাস দমন আইন মামলার তারা সন্দিগ্ধ আসামি। এদিকে জঙ্গিবাদ এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভবিষ্যতে যে কোনো ধরনের হামলা ঠেকাতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সকালে রাজধানীর সায়েদাবাদে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। আমাদের দেশের জনগণ কোনোদিন জঙ্গিদের, কোনোদিন সন্ত্রাসীদের পছন্দ করে না, সেজন্যই আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমাদের গোয়েন্দা, আমাদের নিরাপত্তা বাহিনী সবসময় সজাগ রয়েছে, যার জন্যই আমরা মনে করি জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত ষড়যন্ত্র আমরা অতীতের মতন আগামী ভবিষ্যতেও যদি কিছু করতে চেষ্টা হয়, আমরা অবশ্যই সেগুলিকে কন্ট্রোল করতে পারবো এবং নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমরা সবসময় বিশ্বাস করি। রাজধানীর কদমতলী এলাকা থেকে ৬ ভুয়া ডিবি পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, হ্যান্ডকাফ ও ওয়াকি টকি উদ্ধার করা হয়েছে। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায়, গতকাল রাতে কদমতলীর আলম মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশেপাশে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান করে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করত। একই অভিযোগে তারা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছিল। এছাড়া রাজধানীর র্যাডিসন হোটেলের সামনে থেকে এবং কমলাপুর বাস স্ট্যান্ড থেকে ১ কেজি হেরোইন সহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের আরেকটি দল। দুপুরের সময়ে আরো থাকছে, ভারতে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ও উত্তরাখণ্ডে জয় পেতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। পাঞ্জাব ও গোয়ায় এগিয়ে বিরোধী দল কংগ্রেস। এবং গলে পুনরাবৃত্তি হলো ব্যাটসম্যানদের ব্যর্থতার গল্প। শেষ দিনে দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানে অল আউট বাংলাদেশ। ২৫৯ রানের জয়ে সিরিজ শ্রীলঙ্কা লিড। ১৬ই মার্চ থেকে সারা দেশে অনলাইনে মূসক নিবন্ধন শুরু করতে যাচ্ছে এনবিআর। জুনের মধ্যে সনাতনী নিয়মে নিবন্ধিত সব ব্যবসা প্রতিষ্ঠানকে অনলাইনে নিবন্ধন করতে হবে। বিশ্লেষকদের মতে, পদ্ধতি সহজ না হলে ভ্যাট দেওয়ার যোগ্য সব প্রতিষ্ঠানকে অনলাইনে নিবন্ধনের আওতায় আনা কঠিন হবে। আর ভ্যাটের পরিমাণ কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। হাজারা শিউলের রিপোর্ট। ১ জুলাই থেকে কার্যকর হবে আলোচিত মূসক আইন। নতুন আইনে সব প্রতিষ্ঠানকে অনলাইনে রিটার্ন দাখিল ও মূসক পরিশোধ করতে হবে। এনবিআর এর মতে এতে কমবে হয়রানি ও দুর্নীতি। এই আইন বাস্তবায়নের অংশ হিসেবে অবশেষে অনলাইনে মূসক নিবন্ধন শুরু করতে যাচ্ছে এনবিআর। ১ জুলাই থেকে নতুন আইন বাস্তবায়ন হলে পুরাতন নাম্বার দিয়ে তারা তাদের ব্যবসায়িক কোনো কার্যক্রম করতে পারবেন না। নতুন নম্বরের ভিত্তিতে তখন সমস্ত ব্যবস্থা প্রচলিত হবে। এই অবস্থায় সকলকেই ৩০ তারিখের মধ্যে নিবন্ধিত হতে হবে এবং আমরা আশাবাদী যে এই কার্যক্রম আমরা ১৬ মার্চ থেকে ৩০ জুনের মধ্যে সম্পন্ন করতে সক্ষম হব। বর্তমানে নিবন্ধিত মূসক প্রতিষ্ঠানের সংখ্যা ৮,৪২,০০০। এর মধ্যে ১,৬৫,০০০ আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের মধ্যে সক্রিয় আমদানিকারক ৩১,৬০০ ও সক্রিয় রপ্তানিকারক প্রতিষ্ঠান মাত্র ৮,৬৩৯টি। এ অবস্থায় ভ্যাটের আওতার বাইরে থাকা বিপুল সংখ্যক প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনা চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের সবাইকে যদি এখন অনলাইনের করতে চাই, সেখানে সক্ষমতার প্রশ্ন। অনলাইনিং এই রেজিস্ট্রেশন সিস্টেমটাকে যথাযথভাবে খুব সহজ করতে হবে
এবং খুব নির্বিঘ্নে যেন তাড়াতাড়ি হতে পারে। অনলাইনে নিবন্ধনকে স্বাগত জানালেও ব্যবসায়ীদের দাবি জুলাইয়ে এই আইন কার্যকরের আগে ভ্যাটের হার 7% কমিয়ে আনা হোক। যেখানে সরকার 15% চাচ্ছে সেখানে আমরা বলছি যে শুরুতে 7% করা হোক এবং পর্যায়ক্রমে এটা 15% উন্নীত করা হোক। যারা ক্ষুদ্র এবং মাঝারি তার ক্ষেত্রে 15% অনেক বেশি, সে অনেক ক্ষেত্রে এই ভ্যাট দিয়ে সে ব্যবসায়ী টিকে থাকতে পারবে না। এখন 7% যদি ফিক্স না করে তাহলে কিন্তু অনেক ব্যবসায়ী কাস্টমারের কাছ থেকে আদায় করতে না পারলে অনেক ব্যবসায়ী সমস্যায় পড়ে যাবে। নতুন আইন বাস্তবায়নের আগেই অবশ্য সুরাহা করতে হবে, এসআরও জারি করতে হবে, তা না হলে এটা বিশৃঙ্খলা দেখা দেবে। এনবিআর এর টার্গেট আগামী 3 বছরের মধ্যে ভ্যাট থেকে রাজস্ব আহরণ 1,50,000 কোটি টাকায় উন্নীত করা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ এক যুগে নানা জটিলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে নগরবাসীর জন্য প্রতিদিন 14 কোটি লিটার পানি সরবরাহ নিশ্চিত করতে পেরেছে চট্টগ্রাম ওয়াসা। জাইকার আর্থিক সহায়তায় 1875 কোটি টাকার প্রকল্পটি চলতি বছর পরীক্ষামূলক উৎপাদন শুরু করলেও আগামীকাল এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 2006 সালে কর্ণফুলী নদী থেকে পানি এনে তা পরিশোধনের মাধ্যমে নগরবাসীকে সরবরাহের লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার একটি পরিকল্পনা একনিকে অনুমোদন পায়। এরপর থেকে শুরু হয় জটিলতা আর জটিলতা। প্রকল্প উপযোগী জায়গা না পাওয়ায় 2010 সাল পর্যন্ত পুরো কাজেই বন্ধ ছিল। 2011 সালের জুলাই মাসে টেন্ডার আহ্বানের মধ্য দিয়ে শুরু হয় প্রকল্পের আনুষ্ঠানিক অগ্রযাত্রা, কিন্তু 2013 থেকে 15 সাল পর্যন্ত টানা নাশকতায় এর কাজও চলে ধীর গতিতে। অবশেষে 3 বছরের প্রকল্প শেষ হয়েছে 12 বছরে। আমরা কর্ণফুলী নদী থেকে 15 কোটি লিটার পানি তুলি এবং তার মাধ্যমে 14 কোটি লিটার পানি পরিশোধন করে শহরে সরবরাহ করি। জেলার রাঙ্গুনিয়ায় এই পানি প্রকল্পের সাথে নতুন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও স্থাপন করেছে চট্টগ্রাম ওয়াসা। জনপ্রতিনিধিদের অনুরোধে নতুন নামকরণ করা হয়েছে শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম যখন এসেছিলেন 2009 সালে, তখন উনি কমিটমেন্ট করে গেছেন যে আমি আপনাদেরকে নিরাপদ পানি দিব। তার প্রেক্ষিতে এইটা ফাস্টেস্ট পসিবল সময়ে শেষ করার ফলে, জনগণের দুর্ভোগ মেটানোর ফলে সবাই মিলে বললেন যে এটা ওনার নামে দেওয়া হোক এবং সেই প্রেক্ষিতেই এটা ওনার নামে দেওয়া হলো। তবে লাইন সংস্কার না করে পানি সরবরাহ করা নিয়েও দেখা দিয়েছে জটিলতা। ওয়াসার পাইপগুলো অনেক দিনের জরাজীর্ণ, অনেক দিনের পুরনো, সেগুলো সংস্কার করা হয়নি। সংস্কার না করার কারণে প্রতিটি এলাকায় পানি ফেটে প্রচুর পরিমাণে রাস্তাঘাট নষ্ট হচ্ছে। বিশেষ করে হালি শহর রোডটা আমরা কিছুদিন পূর্বে নির্মাণ করেছিলাম, সেই রাস্তাটির এখন বেহাল অবস্থা। এই পাইপগুলিকে সংস্কার করে নতুন লাইন যদি দেওয়া যায় তাহলে কিন্তু আসলে পানির যে অপচয় হচ্ছে এটা কিন্তু বন্ধ হবে এবং একই সাথে ভক্তরা যে সংক্রমিত পানি, এই পানিগুলো কিন্তু আর দূষিত হবে না। নগরীতে বর্তমানে প্রতিদিন 50 থেকে 55 কোটি লিটার পানি চাহিদা রয়েছে। এর মধ্যে ওয়াসা সরবরাহ করতে পারছে মাত্র 20 থেকে 25 কোটি লিটার পানি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সময় আজ সকাল 6টার দিকে ব্রাজিলিয়ার একটি হাসপাতালে মারা যান তিনি। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত রোগে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি ছিলেন বাংলাদেশের এই রাষ্ট্রদূত। ব্রাজিলে দায়িত্ব পাওয়ার আগে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এর আগে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মিজারুল কায়েস। তার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক জানিয়েছেন। কুমিল্লায় পুলিশ বহনকারী মাইক্রোবাসের চাপায় এক যুবক নিহতের ঘটনায় পুলিশ ও নিহতের পরিবারের পক্ষ থেকে আলাদা দুটি মামলা করা হয়েছে। গতরাতে নিহতের ভাই মানিক মিয়া বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মাইক্রোবাস চালকের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই ঘটনায় পুলিশের ওপর হামলা ও মাইক্রোবাসে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয় অজ্ঞাত 2 থেকে 300 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার সকালে টহল পুলিশ বহনকারী একটি মাইক্রোবাসে চাপায় রাসেল নামে এক যুবক নিহত হন। ওই ঘটনার প্রতিবাদে মাইক্রোবাসে আগুন দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। জামালপুর ও কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশত। সকালে ঢাকা থেকে জামালপুরগামী একটি মাইক্রোবাস জেলার বটতলায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে 4 পথচারীকে ধাক্কা দিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জহুরুল ও মোস্তফা নামে 2 পথচারী নিহত হন। আহত অবস্থায় অপর 2 পথচারীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কুষ্টিয়ার মিরপুরের 7 মাইলে কুড়িগ্রাম থেকে বরিশালগামী একটি মাহফিলের বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে অন্তত 50 জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। কৈশোর তারুণ্যের বইয়ের আয়োজনে রাজশাহীতে শুরু হয়েছে 6 দিনব্যাপী বইমেলা। সকালে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে মেলার উদ্বোধন করেন সময় সংবাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ। সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি আঞ্চলিক শিক্ষা কর্মকর্তা শারমিন ফেরদৌস চৌধুরী, রাজশাহী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। এবারের মেলায় দেশ বিদেশের সায়েন্স ফিকশন, ছড়া, গল্প, উপন্যাস, কবিতা সহ শিশু কিশোরদের উপযোগী বিভিন্ন শিক্ষামূলক বই স্থান পেয়েছে। উদ্বোধনের পরপরই পছন্দের বই কিনতে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। 11 ও 12 মার্চ নগরীর রাজশাহী কলেজ অডিটোরিয়াম, 13 ও 14 মার্চ পিএন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং 15 ও 16 মার্চ অগ্রণী স্কুলে চলবে এই মেলা। দেশের বাইরের খবর। ভারতে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিপুল জয় পেতে যাচ্ছে বিজেপি, আর পাঞ্জাবে জয় পেতে পারে বিরোধী দল কংগ্রেস। এছাড়া মণিপুর ও গোয়ায় 2 দলই প্রায় সমান সমান অবস্থানে রয়েছে। সবচেয়ে আলোচিত উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে রুখতে কংগ্রেস সমাজবাদী পার্টি জোট বাঁধলেও 403 আসনের মধ্যে প্রায় 300 আসনে জয় পেতে যাচ্ছে বিজেপি। এছাড়া উত্তরাখণ্ডেও 70 আসনের মধ্যে 50টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল। চূড়ান্ত ফল প্রকাশের আগেই বিভিন্ন স্থানে বিজেপি সমর্থকদের উল্লাস করতে দেখা যায়। অন্যদিকে পাঞ্জাবে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে বিরোধী দল কংগ্রেস। রাজ্য বিধানসভার 117 আসনের মধ্যে প্রায় 70 আসন পেতে যাচ্ছে দলটি। জয় বাংলা কাপ বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। গলে এবার নতুন কোনো কাব্য রচনা করতে পারল না বাংলাদেশ। পুনরাবৃত্তি হল ব্যাটসম্যানদের ব্যর্থতার সেই পুরনো গল্পই। শ্রীলঙ্কা দেয়া 457 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ দিনে রঙ্গনা হেরাথের দারুণ বোলিংয়ে 197 রানে অল আউট হয় বাংলাদেশ। 259 রানের বিশাল জয়ে সিরিজে এগিয়ে গেল লঙ্কানরা। বিনা উইকেটে 67 রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামা বাংলাদেশ দিনের দ্বিতীয় বলে হারায় সৌম্য সরকারকে। গুণরত্নের বলে 53 রানে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর মুমিনুল, তামিম, সাকিব ও মাহমুদুল্লাহরা দ্রুত ফিরে গেলে 37 রানের ব্যবধানে 5 উইকেট হারিয়ে ধরতে থাকে টাইগাররা। লিটন দাসকে সঙ্গে নিয়ে ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন দারুণ ফর্মে থাকা টাইগার দলপতি মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে তারা 54 রান যোগ করে ভালো কিছুর ইঙ্গিত দিলেও লাঞ্চ বিরতির পরেই ভেঙে যায় সেই প্রতিরোধ। দলীয় 158 রানে মুশফিককে ফেরান হেরাত। এরপর লঙ্কান দলপতির স্পিনে বিভ্রান্ত হয়ে বাকি ব্যাটসম্যানরাও দ্রুত ফিরে গেলে বাংলাদেশের ইনিংস থামে 197 রানে। 59 রানে 6 উইকেট নেন রঙ্গনা হেরাত। ম্যাচ সেরা হয়েছেন কুশল মেন্ডিস। এই মুহূর্তে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে রয়েছেন আমাদের সহকর্মী এস.এম. ইকবাল। সরাসরি চলে আছে তার কাছে। ইকবাল, টেস্ট ম্যাচের ফলাফল যে কি হতে যাচ্ছে সেটা অনুমান করা গিয়েছিল। বাংলাদেশ তখন প্রথম ইনিংসে শ্রীলঙ্কার চেয়ে 182 রানের পিছিয়ে ছিল। তারপরে সকালের প্রত্যাশা ছিল যে বাংলাদেশ হয়তো দ্বিতীয় ইনিংসে ফিরে আসবে এবং ভালো একটি ব্যাটিং দৃঢ়তা দেখে এই ম্যাচ হলে অন্তত ড্র করতে পারবে। আর এমন সমীকরণে আসলে বাংলাদেশ সামনে যখন গতকাল 457 রানের একটি অসম্ভব লক্ষ্য ঠিক করলো স্বাগতিক লঙ্কানরা, তখন এটা আসলে মনে হয়েছিল যে বাংলাদেশ আসলে এই ম্যাচে জয়ের সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। সুতরাং যতটা তাড়াতাড়ি সম্ভব এই ম্যাচ ড্র করা যায় বা যতটা পিচের টিকে এই ম্যাচ টিকে থাকা যায় সেটাই ছিল টাইগারদের দেখার বিষয়। এবং শেষ পর্যন্ত বলা যায় যে গতকাল বিকেল পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, অর্থাৎ বাংলাদেশ কক্ষপথে এগোচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় বিপর্যয়টা ঘটেছে আজকে প্রথম সেশনে। আমরা দেখেছি যে প্রথম সারির 5 ব্যাটসম্যান কিন্তু ফিরে গেছেন হচ্ছে প্রথম সেশনে, অর্থাৎ 24 থেকে 25 ওভারের মধ্যে, যেটা আসলে বাংলাদেশের জন্য অনেক বড় একটা, বাংলাদেশকে বড় ব্যাকফুটে ফেলে দেয় এবং সেখান থেকে বাংলাদেশ আর ফিরে আসতে পারেনি। যদি আমরা ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিক এবং লিটন
লিটন দাসের যে ব্যাটিং ছিল, যে 54 রানের যে পার্টনারশিপটি হয়েছিল, সেখানে কিছুটা স্বপ্ন ছিল যে হয়তো এই দ্বিতীয় সেশনটা যদি বাংলাদেশ ব্যাট করতে পারে তাহলে কিছু একটা হতে পারে। তাও হয়নি। মুশফিক দ্বিতীয় সেশনে যখন মুশফিক ব্যাটিং এলো, আসার সাথে সাথে তিনি যে আউটটা হয়েছেন, অযথায় লেগ স্টেপের বাইরে একটি বলে খোঁচা দিতে গিয়ে তিনি আউট হয়েছেন। এর পরপরই ফিরে গেছেন লিটন দাস ফেরার পর তারপরে আসলে সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় যে আসলে বাংলাদেশ কত ব্যবধানটা, পরাজয়ের যে হারের যে ব্যবধানটা, সেটা আসলে বাংলাদেশ আসলে কত ছোট করতে পারে। তো সেখানে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা তাদের সফলতার পরিচয় দিতে পারেনি। অর্থাৎ প্রথম টেস্ট 2 ম্যাচ সিরিজের যে প্রথম টেস্টেই কিন্তু বাংলাদেশ হেরে গেছে 259 রানে, যেটা বাংলাদেশের কদিন পরে, যেটা 15 তারিখ থেকে 17তম টেস্ট শুরু হচ্ছে, তার আগে কিন্তু কোনো মানসিকভাবে বাংলাদেশ বড় একটা ধাক্কাই খেলো। সেক্ষেত্রে ফয়সাল একটি জিনিস জানিয়ে রাখি, যে সেটা হচ্ছে যে এই দ্বিতীয় ইনিংসে কিন্তু 9 উইকেট তুলে নিয়েছে শ্রীলঙ্কান স্পিনাররা। সেক্ষেত্রে নির্বাচকদেরও মনে হয় কিছুটা শেখার আছে যে উইকেটের মেধা বুঝে কিভাবে টিম সিলেক্ট করতে হয়। সুতরাং বাংলাদেশ এই ম্যাচ হেরেছে, প্রত্যাশা থাকবে কলম্বো টেস্ট, যেটা 17তম টেস্ট, ঐতিহাসিক টেস্ট, সেখানে বাংলাদেশ ভালো কিছু করবে। ফয়সাল। বাংলাদেশ শ্রীলঙ্কা জয় বাংলা কাপের খবরাখবর নিয়ে গল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী এসএম ইকবাল। এবার দেশের বাস্কেটবলের খবর। কোর্ট না থাকায় নিয়মিত হচ্ছে না লিগ। খেলোয়াড়রাও পর্যাপ্ত অনুশীলনের সুযোগ সুবিধা না পাওয়ায় খেলাটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন তারা। খেলোয়াড় এবং কোচ সহ সংশ্লিষ্টরা এই দুরবস্থার জন্য দোষছেন ফেডারেশনকে। আর ফেডারেশন দায় চাপিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের উপর। সব মিলিয়ে ফেডারেশন, কোচ থেকে শুরু করে খেলোয়াড় সবার কণ্ঠে ছিল অসহায়ত্বের ছাপ। বিস্তারিত সজল মিত্র রিচার্ডের রিপোর্টে ক্যামেরায় ছিলেন হাবিবুল্লাহ বাহার উজ্জ্বল। বলা খুবই ডিফিকাল্ট যে এটা কি ফেডারেশনের দোষ নাকি এটা ওরা ফান্ড পাচ্ছে না, ইনসাইড ডিটেলস আমরা জানি না। প্রফেশনালিজমে ঢুকাতে হলে অনেক কাজ করতে হবে, যেটা ফেডারেশনের কোনো পদক্ষেপই এখন পর্যন্ত নেই। যে সমস্ত ক্লাবই আছে ওরা দে ক্যানট অ্যাফোর্ড যে তার টিমকে এখানে এনে মাসে 30 দিন প্র্যাকটিস করিয়ে নিয়ে যাবে, আসবে না, পারবে না। আমাদের সেই বেস নাই এখন। যথাক্রমে খেলোয়াড়, কোচ এবং ফেডারেশনের কর্মকর্তা। বাস্কেটবল ফেডারেশনের এই সংশ্লিষ্ট ব্যক্তিদের কণ্ঠে যেন এক রাশ অসহায়ত্ব। 2010 সাল থেকে 2013 সাল পর্যন্ত দেশের বাস্কেটবলের ঘরোয়া লিগগুলো হয়েছে নিয়মিত। এরপর থেকেই প্রায় অনিয়মিত হয়ে পড়েছে খেলাটির ঘরোয়া লিগ। সবশেষ এক মৌসুম বাদে আবারও কোর্টে গড়াচ্ছে প্রিমিয়ার লিগ। কোর্টের অপর্যাপ্ততাই এর প্রধান কারণ। আর সবেধন নীলমণি হয়ে ওঠা ধানমন্ডির বাস্কেটবল উডেন ফ্লোর জিমনেশিয়ামের ফ্লোরও একরকম ভাঙাচোরা। বারবার জাতীয় ক্রীড়া পরিষদকে তাগিদা দিয়ে এই লিগের আগে তার কিছুটা সংস্কার করা গেছে। সব মিলিয়ে ফেডারেশন ক্রীড়া পরিষদের এই অসহযোগিতায় কিছুটা অস্বস্তিতেই রয়েছে। আমাদের ন্যাশনাল টিম আমাদের খেলে এইভাবে, যেমন ক্লাবগুলো দায় সারা খেলে, এবং লিগটা তারা খেলে এলো অনলি কাউন্সিলরশিপ টিকিয়ে রাখার জন্য। যখন ইলেকশন আসে ওটা একটা ভোট দরকার। খেলার প্রাণ বলতে যেটিকে বোঝায়, গ্যালারিতে নেই সেই দর্শক। দায়সারাভাবে লিগ চালানোটাকে ফেডারেশনের সীমাবদ্ধতা হিসেবেই দেখছেন কোচ থেকে শুরু করে খেলোয়াড়রাও। পেশাদারিত্বের অভাব থাকায় খেলাটিকে ঘিরে অন্ধকার ভবিষ্যৎই দেখছেন তারা। এই স্পোর্টটাকে যদি একটা ক্যারিয়ার ওয়াইজ একটা অপশন না দিতে পারেন মানুষকে, তাহলে মানুষ ওই এফর্ট দিবে না যেটা ক্রিকেটের পিছনে দেয়। মানুষ 8 ঘন্টা দিনে প্র্যাকটিস করবে না, কারণ ওরা জানে আমার এটাতে কোনো ফিউচার নাই। প্রিমিয়ার ডিভিশন লিগ হচ্ছে 2.5 বছর পর, ফার্স্ট ডিভিশন লিগও তাই, সেকেন্ড ডিভিশন হয় না প্রায় 12 বছর। টুর্নামেন্টে যদি না হয়, প্লেয়ার আসলে তৈরি হবে কোত্থেকে? নিয়মিত লিগের সঙ্গে দেশের বাস্কেটবল জনপ্রিয় করে তুলতে তৃণমূল পর্যায়ে ট্যালেন্ট হান্টের পাশাপাশি খেলাটির প্রচারণার ক্ষেত্রে গণমাধ্যমকেও এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। সজল মিত্র রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পশ্চিমা লঘুচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি। এই বছরও বজ্রপাত বেশি হওয়ার আশঙ্কা আবহাওয়াবিদদের, সচেতন থাকার পরামর্শ। 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করতে যাচ্ছে সরকার। জাতীয় সংসদে আলোচনা শেষে আজই সিদ্ধান্ত হতে পারে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সরকার উৎখাত করতে বিএনপি নেত্রী জ্বালাও পোড়াওর হুকুম দিয়েছিলেন। যুব মহিলা লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, জনগণই দলটির জঙ্গিবাদী কার্যক্রম রুখে দিয়েছে। প্রতীক বরাদ্দের আগেই কুমিল্লার প্রধান 2 মেয়র প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভেঙে গণসংযোগের অভিযোগ। তদন্ত করে শিগগিরই ব্যবস্থা, জানালেন রিটার্নিং কর্মকর্তা। এবং ঢাকা দক্ষিণের 14টি খেলার মাঠের মধ্যে 8টি প্রভাবশালীদের দখলে। অসহায় সিটি কর্পোরেশন, সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত নগরবাসী।
দর্শক, এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।